উপকথা শব্দটি কোন সমাস? উপকথা শব্দটি অব্যয়ীভাব সমাস। সমসমান পদের শুরুতে অব্যয় এখানে উপ থাকলে এবং অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকলে তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। বাংলা বিষয়ে চলমান পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আগামী যে কোনো পরীক্ষায় ভিডিওটি কাজে আসবে। যে কোনো চাকরির পরীক্ষায় যদি ভিডিওটি দেখেন। উপকথা বলতে কথার সদৃশ বা ক্ষুদ্র কথা বোঝায়। এখানে উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। উক্তিটি কার? উক্তিটি জীবনানন্দ দাশের। এটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত বনলতা সেন কবিতার অংশ। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন উক্তিটি বনলতা সেন কবিতার, যেটি 1935 সালে প্রথম প্রকাশিত হয়। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন। অর্বাচীন শব্দের অর্থ হলো আধুনিক বা নতুন, যার বিপরীত অর্থ বহন করে প্রাচীন বা পুরনো। যা স্থাবর নয় এক কথায় কি হবে? যা স্থাবর নয় এক কথায় জঙ্গম। যা এক জায়গায় স্থির থাকে তাকে বলা হয় স্থাবর, আর যা গতিশীল বা স্থানান্তর করা যায় তাকে বলা হয় জঙ্গম। তামার বিষ বাগদাটির অর্থের কুপ্রভাব অনেক সময় টাকা পয়সা মানুষের চরিত্রে নেতিবাচক পরিবর্তন আনে। এই অবস্থাকেই বাগধারায় তামার বিষ বলা হয়। গৃহ শব্দের সমার্থক শব্দ কোনটি? গৃহ শব্দের সমার্থক শব্দ আলয়, নিকেতন, ভবন, সদন বা বাটি। প্রশ্নে উল্লিখিত নিকুঞ্জ সাধারণত বাগান বা লতাচ্ছন্ন ঘর বোঝাতে ব্যবহৃত হয়, তবে কিছু ক্ষেত্রে এটি আবাসের সমার্থক হতে পারে। মূল সমার্থক শব্দ হলো আলয় বা সদন, অর্থাৎ গৃহের সমার্থক শব্দ আলয় বা সদন। কোনটি মৌলিক শব্দ? গোলাপ একটি মৌলিক শব্দ। যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। এই শব্দগুলোই মৌলিক শব্দ। পাপে বিরত থাকো, এখানে পাপে কোন কারকের কোন বিভক্তি? এখানে পাপে বিরত থাকো পাপে অপাদানের সপ্তমী। যা থেকে কিছু বিচ্যুতি জাত, রক্ষিত, বিরত বা ভীত হওয়া বোঝায় তাকে অপাদান কারক বলা হয়। এখানে পাপ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং পাপ এ বিভক্ত যুক্ত থাকায় এটি সপ্তমী বিভক্তি। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি লেখেন মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রখ্যাত ভাষাবিদ। তার এই গ্রন্থটি বাংলা ভাষার ইতিহাস ও উৎস বিচার একটি আকর গ্রন্থ। রাতের সমার্থক শব্দ নয় কোনটি? রাতের সমার্থক শব্দ নয় তপন। তপন শব্দের অর্থ সূর্য। অন্যদিকে রাতের সমার্থক শব্দ হলো বিভাবরী, নিশি, যামিনী, শর্বরী ইত্যাদি। কোকিল শব্দের প্রতিশব্দ কোনটি? কোকিল শব্দের প্রতিশব্দ পরভৃত। বানানটি হবে প বৈষণ্য বৈরিকার ত, পরবৃত। কোকিল অন্যের বা কাকের বাসায় পালিত হয় বলে একে পরবৃত বলা হয়। মনে রাখবেন, পরবৃত অর্থাৎ তর জাগার খন্ডিত থাকলে সেটি কিন্তু কোকিল হবে না, কাক হবে। অর্থাৎ পরবৃত বানান ত থাকলে লাস্টে সেটা হবে কোকিল। লাস্টে যদি খণ্ডুত্ব থাকে পরবৃত বানানে তাহলে সেটা হবে কাক। কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি? বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণ। অর্থাৎ যদি আমরা এভাবে বলি 1, 3, 13, অর্থাৎ প্রথম বর্গ এবং তৃতীয় বর্গ হলো অল্প প্রাণ, এবং 24 অর্থাৎ দ্বিতীয় বর্গ ও চতুর্থ বর্গ এটা হলো মহাপ্রাণ। আবার এর মধ্যে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হলো ঘোষ, অর্থাৎ ঘোষ অঘোষ হবে হলো 12 এবং ঘোষ হবে হলো 34। এইভাবে যদি আমরা বলি তাহলে অঘোষ
12 মানে প্রথম বর্গ এবং দ্বিতীয় বর্গ চ এটা হবে অঘোষ এবং ঘোষ হবে 34 অর্থাৎ চ স অঘোষ চ স বর্গজ ঘোষ ঝ ঘোষ। এইভাবে আমরা শিখতে পারি। সেক্ষেত্রে বর্গের দ্বিতীয় বর্ণগুলো যেমন খ স ঠ প অঘোষ মহাপ্রাণ বর্ণ। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ কি? যা বলা হয়নি এক কথায় প্রকাশ অনুক্ত। যা বলা হয়েছে তা উক্ত, আর যা বলা হয়নি তা অনুক্ত। বিলেত ফেরত কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য হলো বিলেত হতে ফেরত, বিলাত ফেরত। এখানে হতে অনুসর্গটি লুপ্ত হয়েছে। পূর্ব পদে হতে থেকেছে ইত্যাদি থাকলে তাকে পঞ্চমী তৎপুরুষ বলে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1910 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কাব্যগ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয়। এর ইংরেজি অনুদিত সংস্করণ সং অফারিংস এর জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ চয় সঞ্চয়। এটি ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম। যদি ময়ের পর চ বর্গের ধ্বনি থাকে তবে ময় স্থানে ইয় হয়। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য। সূর্যের আরও কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ হলো ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর, রবি ও সবিতা। অন্যদিকে সুধাংশু বা সজদর বলতে চাঁদকে বোঝানো হয়। গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গই যোগ অক। এটি স্বরসন্ধির একটি বিশেষ নিয়ম। নিয়মটি হলো ঐকারের পর ঐকার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ওই স্থানে আই হয়। সেই হিসাবে গৈযোগ কক গায়ক, একইভাবে নৈযোগ কক নায়ক। চাচা কাহিনী গ্রন্থটির লেখক কে? চাচা কাহিনী গ্রন্থটির লেখক সৈয়দ মুজতবা আলী। এটা বাংলা সাহিত্যের রম্য রচনার একটি শ্রেষ্ঠ উদাহরণ। সৈয়দ মুজতবা আলী তার ভ্রমণ কাহিনী দেশে বিদেশে এবং রম্য রচনার জন্য বিশেষভাবে জনপ্রিয়। কোন বানানটি শুদ্ধ? মু মূর্ষ মরিসুকার ময় দীর্ঘকার পেটকাটা মূর্ধন্যস্বয় রস্যকার। বানানটি মনে রাখার সহজ উপায় হলো রস দীর্ঘ রস, অর্থাৎ প্রথম অক্ষরটির হবে রস্যকার, দ্বিতীয় অক্ষরটি হবে দীর্ঘকার, পরের অক্ষরটি হবে রস্যকার, সাথে থাকবে একটা রেফ। বানানটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন, অনেক বেশি এই কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এই ছিল বাংলার আজকের আয়োজন।